হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত আমরা ক্লাস 12 এর কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করছিলাম, অর্থাৎ কোয়ান্টাম থিওরি নিয়ে ডিসকাশন আমাদের চলছিল। এর পূর্বে আমরা 9টা লেকচারে ডিসকাশনটা অনেকটা এগিয়ে নিয়ে গেছি। আজকের সেশনেও আমরা এগোবো এবং ধীরে ধীরে কোয়ান্টাম তত্ত্বর পুরো যতটা পোরশন সিলেবাসের মধ্যে রয়েছে ততটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আজকের লেকচারটা হলো কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরির লেকচার নম্বর 10। এর আগে 9টা লেকচার যেগুলো ডিসকাশন হয়েছে এই চ্যানেলেরই প্লেলিস্টে পরপর সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি যে যারা এই লেকচারটা প্রথম দেখছো, যদি তারা আগে থেকে জিনিসগুলো সম্বন্ধে জেনে থাকো বা পড়ে নিয়ে থাকো তাহলে বুঝতে পারবে। আদারওয়াইজ যদি না পড়ে থাকো, প্রথম কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি পড়বে বলে ভাবছো বা পড়া শুরু করেছো, তাহলে কিন্তু লেকচার 1 থেকেই ফলো করো। আদারওয়াইজ বুঝতে পারবে না। তার জন্যই বলছি, যারা কিছুটা পোরশন জানো বা নিজে থেকে পড়েছো তারপরে রিভাইজ দেওয়ার চেষ্টা করছো, তাহলে তারা ডাইরেক্টলি লেকচার 10 থেকেই প্রসিড করতে পারো। কিন্তু যারা প্রথমবার শুরু করছো তারা লেকচার 1 থেকেই প্রসিড করো, তাহলে দেখবে সমস্ত কিছু পরপর বুঝতে পারবে। এর আগে আমরা কি করেছি ৯টা লেকচার ধরে তা আমি আর ডিটেইলে ডিসকাশন করছি না। কেবলমাত্র লেকচারটা যাতে ভালোভাবে, লেকচার নম্বর 10 টা অর্থাৎ আজকের লেকচারটা যাতে ভালোভাবে কন্ডাক্ট করানো যায়, তার জন্য এর আগের লেকচারের সাথে এই লেকচারের কি লিঙ্কড রয়েছে বা কিরকম বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করছি সেইটুকু নিয়ে একটু ডিসকাশন করে দিচ্ছি, যাতে করে ভালোভাবে বুঝতে পারো তোমরা আজকের লেকচারটা। ওকে, লেকচার নম্বর 9 এ মূলত আমরা বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে, অর্থাৎ যখন তীব্রতাটা বিভিন্ন থাকবে, আমি বলেছিলাম I1, I2, I3 এবং নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে, অর্থাৎ একটা ফিক্সড কম্পাঙ্ক। এই যে গ্রাফটা, যেখানে তীব্রতা ভ্যারি করছে কিন্তু কম্পাঙ্ক ফিক্সড রয়েছে, যার জন্য আমি এখানে I1 সবথেকে বেশি, তারপরে I2, তারপরে I3, অর্থাৎ সবথেকে বেশি তীব্র আলো যেটা ছিল I1 তীব্রতার, এবং যার কম্পাঙ্ক ছিল নিউ। অর্থাৎ বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ বৈশিষ্ট্য লেখো বা কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে কি হয় তা নিয়ে ডিসকাশন করেছিলাম। সেই গ্রাফটা নিয়ে, সেটা তোমাদের আগেই ডিসকাশন হয়ে গেছিল এবং তার থেকে আমরা, ওই গ্রাফ থেকে আমরা কি ইম্পর্টেন্ট বিষয়গুলো পাচ্ছিলাম সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম, যার জন্য আমরা সম্পৃক্ত প্রবাহ বা স্যাচুরেশন কারেন্ট, আপতিত আলোর তীব্রতার প্রভাব কিভাবে পড়ে তা নিয়েও ডিসকাশন করেছিলাম। ওই নির্দিষ্ট কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে যখন আলো এসে পড়ছে তার তীব্রতার উপর কিভাবে গ্রাফটা চেঞ্জ হচ্ছে তা নিয়েও আমরা ডিসকাশন করেছিলাম। এবং তার পরবর্তী সময়ে আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা স্টপিং পোটেনশিয়াল নিয়েও ডিসকাশন করেছিলাম, যার ক্ষেত্রে বলেছিলাম যে ছেদক বিভব সবসময় নেগেটিভ হয় বা স্টপিং পোটেনশিয়াল নেগেটিভ বিভব, যার জন্য বর্তনীতে কোনো কারেন্ট ফ্লো করে না। অর্থাৎ কোনো ফটো ইলেকট্রনই টার্গেট প্লেট থেকে সংগ্রাহক প্লেট বা ফটো ক্যাথোড থেকে কালেক্টর প্লেটে পৌঁছায় না। এগুলো নিয়েও আমরা ডিটেলে ডিসকাশন করেছিলাম এবং সেখান থেকে আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলেছিলাম এবং তা নিয়েও আমাদের ডিসকাশন হয়েছিল। আজকের সেশানে, আগের সেশানে আমরা যা করেছিলাম, অর্থাৎ এই যে গ্রাফটা ছিল, এখানে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখা ছিল বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে আমরা ডিসকাশন করছিলাম। এখন কেবলমাত্র কন্ডিশনটাকে একটু চেঞ্জ করে দেব। কি কন্ডিশন? বিভিন্ন কম্পাঙ্কের তীব্রতার জায়গায় কম্পাঙ্ক, বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে কিভাবে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো বা অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা পাই তা নিয়ে ডিসকাশন করব এবং তার গ্রাফ দেখব এবং সেই গ্রাফ থেকে আমরা কি পাই তা নিয়েও ডিসকাশন করব। ওকে, ওকে। তো আজকের সেশনটা আমরা এখান থেকেই শুরু করছি, লেকচার নম্বর 10। লেকচার নম্বর 10 এ শুরু করার প্রথমেই আমি তোমাদের আগে যেমন কন্ডিশনটা ছিল, অর্থাৎ বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের তীব্রতা চেঞ্জ হচ্ছিল, কম্পাঙ্ক ফিক্সড ছিল, তার ক্ষেত্রে যেরকম প্রচলিত বর্তনী ব্যবস্থা দিয়ে একটু বুঝিয়েছিলাম যে কিভাবে আমরা ডেটা সেটগুলো পাচ্ছি, সেই ডেটা সেট থেকে আমরা কিভাবে গ্রাফের প্লটিং করছি এবং কিভাবেই আমরা ওই গ্রাফটা পাচ্ছি, ঠিক সিমিলার ওয়েতে এর ক্ষেত্রেও, অর্থাৎ বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতার কথাগুলো মন দিয়ে শুনবে। কথাটার মধ্যে একটাকে ফিক্সড, একটাকে ভ্যারিয়েবল বা একটাকে চেঞ্জ করা হচ্ছে। এই জিনিসটাকে একটার ক্ষেত্রে একটা ছিল, আরেকটার ক্ষেত্রে উল্টোটা। এই দুটো জিনিসটা যাতে ভালোভাবে মাথায় থাকে এবং পরীক্ষার হলেও যাতে ভালোভাবে
পরীক্ষাতে যে প্রবলেম আসবে বা যে কোশ্চেন আসবে বোর্ড এক্সামের কথা আমি বলছি। মূলত বোর্ড এক্সামের ক্ষেত্রেই এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে। তার জন্য বোর্ড এক্সামের ক্ষেত্রেও ভালোভাবে লক্ষ্য করবে যে কোনটাকে ভ্যারিয়েবল করা হচ্ছে, অর্থাৎ কোনটাকে চেঞ্জ করা হচ্ছে এবং কোনটাকে ফিক্সড রাখা হয়েছে। তার সাপেক্ষেই কিন্তু সঠিক গ্রাফটা দিতে হবে। আমি এর আগেও দেখেছি বহু স্টুডেন্টস দুটো গ্রাফই জানে, কেবলমাত্র কোনটাকে চেঞ্জ, কোনটাকে ভ্যারি করাচ্ছে এইটার উপর ভালোভাবে না বোঝার জন্য গুলিয়ে ফেলে এবং ভুলভাল গ্রাফ এঁকে ফেলে। তার ফলে জানা সত্ত্বেও ভুল হয়ে যায়। তার জন্য বারবার বলছি যে কোনটাকে ফিক্সড, অর্থাৎ কোনটা নির্দিষ্ট এবং কোনটা চেঞ্জেবল, অর্থাৎ কোনটা ভ্যারি করাচ্ছি তার দিকে নজর রাখতে হবে। আজকের সেশনে মূলত আমরা বিভিন্ন কম্পাঙ্কের অর্থাৎ কম্পাঙ্কটাকে ভ্যারি করাচ্ছি, নির্দিষ্ট তীব্রতার অর্থাৎ তীব্রতাটাকে ফিক্সড রাখছি। তার ক্ষেত্রে একবর্ণী আলো যখন আমরা ওই টার্গেট বা ফটো ক্যাথোডে ফেলবো, সেক্ষেত্রে আমরা কি ধরনের গ্রাফ পাবো তা নিয়েই আমরা ডিসকাশন করব। এবার দেখো, যদি এই নির্দিষ্ট কন্ডিশনের আন্ডারে কি কন্ডিশন, যখন আমাদের যখন আমাদের করা হচ্ছে, যখন আমাদের কম্পাঙ্কটাকে চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ আমি এই ধারে লিখছি কম্পাঙ্ক অর্থাৎ নিউ যখন পরিবর্তনশীল 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 কম্পাঙ্ক বা নিউ যখন পরিবর্তনশীল এবং ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আই, ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আই, ওয়ান সেকেন্ড, ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আই যখন ফিক্সড বা ধ্রুবক, অর্থাৎ এর একটা নির্দিষ্ট মান নিয়ে কম্পাঙ্কটাকে ভ্যারি করিয়ে আমরা এই গ্রাফটা আঁকার চেষ্টা করছি। যখন তীব্রতা বা ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আইটা ধ্রুবক। আশা করি বুঝতে পারলে। এই কন্ডিশনের ওপর বেস করেই এই যে বর্তনী বা সার্কিট ডায়াগ্রামটা রয়েছে তার উপরে আমরা আলো ফেলবো এবং সেখান থেকেই বিভিন্ন ডেটা সেট পাবো বা বিভিন্ন কারেন্ট ভোল্টেজের মানের ছক পাবো, সেই ছককে কাজে লাগিয়ে গ্রাফটা ড্র করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারলে। ওকে, তাহলে আমাদের এই কেসের ক্ষেত্রে নিউ বা কম্পাঙ্কটা নিউ বা কম্পাঙ্কটা পরিবর্তনশীল। এই কন্ডিশনটার কথা আমি বারবার করে কেন বলছি, কারণ এইখানেই তোমাদের ভুল হয়ে যায় যে কোন কন্ডিশনের সাপেক্ষে আমরা গ্রাফটা ড্র করছি। এই কন্ডিশনটা ভালো করে জানতে হবে। তার জন্যই আমি এখানে ছক করে এই কন্ডিশনটার কথাকে ভালোভাবে লিখে দিয়েছি, যেখানে নিউ বা কম্পাঙ্ক পরিবর্তনশীল এবং ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আই ধ্রুবক। সেই কন্ডিশনের ওপর বেস করে বা এই নির্দিষ্ট কন্ডিশনের ওপর বেস করে আমরা কারেন্ট ভোল্টেজ বৈশিষ্ট্য লেখো বা অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করছি। কখন না, যখন আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে বর্তনীতে সেই অবস্থায়। ওকে, ওকে। এবার দেখো, তাহলে আমাদের এই যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনের সাপেক্ষে যদি আমাদের ডেটা সেট পেতে হয়, তাহলে আমরা কি করব? প্রথমে কালেক্টর প্লেটকে পজিটিভের সাথে কানেক্ট করব, যেমন আগে বলেছিলাম কালেক্টর প্লেটকে পজিটিভের সাথে কানেক্ট করব এবং টি প্লেটকে অর্থাৎ ফটো ক্যাথোডের প্লেটকে নেগেটিভের সাথে কানেক্ট করব এবং সেই সাপেক্ষে আমরা কি করব? বিভিন্ন কম্পাঙ্কের আলো ফেলাবো। ধরে নাও আমরা প্রথমে নিউ ওয়ান কম্পাঙ্কের আমরা আলোটা ফেলালাম। আমি যদি ভুলবশত বলে থাকি যে বিভিন্ন কম্পাঙ্কের কারেন্ট ফেলাবো, তাহলে সেটা ভুল বলা হয়ে গেছে। বিভিন্ন কম্পাঙ্কের আমরা একবর্ণী আলোক রশ্মিকে ওই কোয়ার্টজ নির্মিত গ্লাসের মধ্য দিয়ে ফটো ক্যাথোডে ফেলাবো। আশা করি বুঝতে পারলে কথাটা। এখানে আমরা ধরে নাও নিউ ওয়ান কম্পাঙ্কের বা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, যেটা সব থেকে বেশি কম্পাঙ্ক, নিউ ওয়ানটা সব থেকে বেশি কম্পাঙ্কের আলোক রশ্মিকে, একবর্ণী আলোক রশ্মিকে আমরা ফেলালাম। সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না, আমরা কি করছি এই অবস্থায়? পজিটিভের সাথে ক্যাথোড, অর্থাৎ যেটাকে আমরা বলতে চাইছি যে পজিটিভের সাথে আমরা কালেক্টর প্লেটকে যোগ করলাম এবং নেগেটিভ প্রান্তের সাথে ফটো ক্যাথোড, যেটা পজিটিভের সাথে আমরা কালেক্টর প্লেট এবং নেগেটিভের সাথে আমরা কি করলাম? ফটো ক্যাথোড বা টার্গেট প্লেটকে যুক্ত করলাম বর্তনীতে। ওই যে কমিউটেটর ছিল তার নবটাকে ঘুরিয়ে যুক্ত করে দিলাম। এর ফলে আমরা কি পাবো? এই ভোল্ট মিটারের ডিফ্লেকশন পাবো এবং গ্যালভানোমিটারের ডিফ্লেকশন পাবো। তার সাপেক্ষেই আমরা কি করলাম না, বিভিন্ন ভোল্টেজ চেঞ্জ করে 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 আমরা কারেন্ট এবং ভোল্টেজের ডেটা সেট নেওয়া শুরু করলাম। কারেন্ট
এবং ভোল্টেজের ডেটা সেট কথাটার অর্থ হলো ভ্যালু নিতে শুরু করলাম। অর্থাৎ ছক করে করে কারেন্ট, এই নির্দিষ্ট কারেন্টের জন্য ভোল্টেজের মান কি হয়, ওই নির্দিষ্ট কারেন্টের জন্য ভোল্টেজের মান কি হবে, সেই ভ্যালুগুলোকে আমরা নিতে থাকলাম। আশা করি বুঝতে পারলে? ওকে, এটা হলো প্রথম ফ্রিকোয়েন্সির জন্য, অর্থাৎ নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য। কোন কন্ডিশনে? যখন আমরা কালেক্টর বা সংগ্রাহককে পজিটিভে এবং টি প্লেট বা ফটো ক্যাথোডকে নেগেটিভে যুক্ত করেছিলাম। এবার কি করলাম? কমিউটেটরের নবটাকে ঘুরিয়ে দিলাম। তার ফলে কি হবে না, এই যেটা কালেক্টর প্লেট হলো সেটা কি হবে, নেগেটিভের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং যেটা ফটো ক্যাথোড ছিল সেটা পজিটিভের সাথে কানেক্ট হয়ে যাবে। সেই অবস্থায়ও এই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য কারেন্ট ভোল্টেজের যে ডেটা সেটটা এর মধ্যেই আমরা লিখে নিলাম। অর্থাৎ দুটো কম্বিনেশনের জন্য কমিউটেটরের দুটো কম্বিনেশনের জন্য একটা ফ্রিকোয়েন্সির সাপেক্ষে আমরা কারেন্ট ভোল্টেজের ডেটা সেট পেলাম। আবারও বলছি, নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য যখন তার ইন্টেন্সিটির মানটা ফিক্সড ছিল, নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য যখন ইন্টেন্সিটির মানটা ফিক্সড ছিল, সেই অবস্থায় কমিউটেটরের সাহায্যে দুটো আলাদা আলাদা কম্বিনেশনের জন্য যে ডেটা সেট পেলাম সেটাকে আমরা এই ছকে লিখেছি, আইভি ছকে। এটা এই ছকটা কার জন্য পেলাম না, নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য, নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য, কম্পাঙ্কের নিউ ওয়ান কম্পাঙ্কের নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য, নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য আমরা এই যে ডেটা সেটটা বা যে ছকটা বা টেবিলটা এইটা আমরা পেলাম। যারা আশা করি প্র্যাকটিক্যাল রুমে ঢুকেছো তারা এই ছক বা ডেটা টেবিলের কথা আশা করি খুব ভালোভাবেই জানো, তাদেরকে আর বলার কোনো প্রয়োজনীয়তাই নেই। এই ছকের বিষয় তোমরা জানো। নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য আমরা এই ছকটা পেলাম। এরপরে কি করলাম না, নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য যেহেতু আমাদের ডেটাটা নেওয়া হয়ে গেছে তাই নিউ ওয়ান কম্পাঙ্ককে সরিয়ে দিলাম। ইন্টেন্সিটি ফিক্সড রয়েছে, আলোর ইন্টেন্সিটি ফিক্সড, নির্দিষ্ট জ্যোতি বা নির্দিষ্ট তীব্রতার আলো রয়েছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে চেঞ্জ করতে পারি বা যন্ত্রের সাহায্যে চেঞ্জ করতে পারি, সেই রকম করছি। এরপরে কি করলাম, নিউ টু ফ্রিকোয়েন্সি, যেটা কিনা নিউ ওয়ানের থেকে একটু কম, নিউ ওয়ানটা সব থেকে বড়, তারপরে একটু কম ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে নিউ টু। সেই নিউ টু কম্পাঙ্কের জন্য সিমিলার ওয়েতে নিউ টু কম্পাঙ্কের জন্য কম্পাঙ্কের জন্য নিউ টু কম্পাঙ্কের জন্য নিউ টু কম্পাঙ্কের জন্য সিমিলার ওয়েতে, অর্থাৎ ওই কমিউটেটরের নব একদিকে রেখে একবার আমরা ভ্যালু নিলাম, আবার অন্যদিকে একবার ভ্যালু নিলাম এবং সমস্ত ভ্যালুকে একটা ডেটা টেবিলে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের একটা ডেটা টেবিলে আমরা লিখে নিলাম এবং সেই ছকটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। কারণ এই ছক থেকেই আমাদের গ্রাফ ড্র করতে হবে। কিভাবে না, এই প্রথম যে নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য যে ছক পেয়েছি তার জন্য একটা গ্রাফ পাবো, নিউ টু কম্পাঙ্কের জন্য যে আমরা ছক পেয়েছি তার জন্য একটা গ্রাফ পাবো। সিমিলারলি নিউ টুর বদলে যদি আমরা কম্পাঙ্কটাকে আরো কমিয়ে নিউ থ্রি করে দিই, অর্থাৎ আরো কম কম্পাঙ্কের একটা একবর্ণী আলোকরশ্মিকে যদি ফেলাই যারও ইন্টেন্সিটি বা তীব্রতার মান আগে যা ছিল নিউ ওয়ান নিউ টুর যা ছিল ঠিক সেম রয়েছে, তার জন্য আমি একটা এরকম ভাবে ছক তৈরি করব বা আমরা একটা এরকম ভাবে ছক তৈরি করব। নিউ থ্রি এর জন্য নিউ থ্রি এর জন্য আমরা কি করব, আলাদা আরেকটা ছক তৈরি করব, অর্থাৎ টোটাল তিনটে ছক তৈরি করব এবং তার জন্য তিনটে আলাদা আলাদা গ্রাফ পাবো। সেই তিনটে গ্রাফকে একসাথে প্লট করে আমরা দেখব যে কি চেঞ্জেসটা হচ্ছে বা কি ঘটনাটা আমরা গ্রাফ থেকে পাচ্ছি। এরও আমরা ডেটা টেবিলটা নিলাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করলাম, এই যে যেখানে আলো ফেলা হচ্ছিল সেখানে তিনটা আলাদা আলাদা কম্পাঙ্কের আলোকরশ্মিকে ফেলালাম, একবর্ণী আলোকরশ্মি। প্রথমে নিউ ওয়ান ফেলাচ্ছিলাম, তারপরে আমরা নিউ টু ফেলাচ্ছিলাম, তারপরে আমরা নিউ থ্রি ফেলাচ্ছিলাম। এইরকম তিনটে আলাদা আলাদা কম্পাঙ্কের আলোকরশ্মিকে ফেলালাম, কিন্তু প্রত্যেকটারই এই নিউ ওয়ান বলো বা নিউ টু বলো বা নিউ থ্রি বলো, তিনটে আলাদা আলাদা কম্পাঙ্ক হলেও প্রত্যেকটারই তীব্রতা বা ইন্টেন্সিটি ধ্রুবক। নিউ ওয়ান, নিউ টু, নিউ থ্রি, তিনটে আলাদা আলাদা কম্পাঙ্কের একটা নির্দিষ্ট তীব্রতার আলাদা, আমি আবারও বলছি, তিনটে আলাদা আলাদা কম্পাঙ্কের একটা নির্দিষ্ট তীব্রতার আলোকরশ্মিকে প্রথমে আমরা নিউ ওয়ান ফেলালাম, তারপরে আমরা নিউ টু ফেলালাম, তারপরে আমরা নিউ থ্রি ফেলালাম।
একটাই একবর্ণী আলোক রশ্মি, কেবলমাত্র তার তীব্রতাটাকে ফিক্সড রেখে দিয়েছি, কম্পাঙ্কটাকে মেশিনের সাহায্যে চেঞ্জ করছি, দিয়ে আলোগুলোকে ফেলিয়ে ফেলিয়ে এই যে ডেটা টেবিলগুলো যেটা আমি এখানে লিখেছি, এই যে ডেটা টেবিলগুলো যে নিউ 1 কম্পাঙ্কের জন্য আমরা যে ডেটা টেবিল পেলাম, এই ডেটা টেবিল, এই যে ডেটা টেবিল, সেই ডেটা টেবিল পেয়েছি। আবার নিউ 2 কম্পাঙ্কের জন্য এই যে ডেটা টেবিল অর্থাৎ কারেন্ট ভোল্টেজের যে ছক সেটা আমরা পেলাম, এবং ঠিক সিমিলারলি নিউ 3 কম্পাঙ্কের জন্য কারেন্ট ভোল্টেজের ডেটা টেবিলটা আমরা পেলাম। কিন্তু কি কন্ডিশনে? প্রত্যেকটা ডেটা টেবিল পেয়েছি কমিউটেটরের দুটো আলাদা আলাদা কম্বিনেশনের জন্য। কি কি কম্বিনেশন? একবার যখন পজিটিভের সাথে সি কে লাগিয়েছি এবং নেগেটিভের সাথে টি কে লাগিয়েছি সেই কম্বিনেশন, আবার একটা কম্বিনেশন পজিটিভের সাথে যখন টি কে লাগিয়েছি এবং নেগেটিভের সাথে যখন সি কে লাগিয়েছি। যদিও এত ডিটেলসে জানার প্রয়োজনীয়তা নেই, কিন্তু তোমরা একটু শুনে রাখো, তাহলে দেখবে যখন তোমরা পরবর্তীকালে কাউকে পড়াবে তাহলে ভালোভাবে বুঝে পড়াতে পারবে। কেবলমাত্র ছবিটা জেনে নিলাম বা গ্রাফটা জেনে নিলাম, সেখান থেকেই এক্সামে লিখে দিলাম, কাজ শেষ হয়ে গেল, তাহলে তো ফিজিক্সকে ভালোভাবে পড়া হলোই না। ফিজিক্সকে ভালোভাবে পড়তে গেলে তার ঘটনাগুলোকে জানতে হবে, তাহলে দেখবে সমস্ত কিছুই ইজি ওয়েতে তোমাদের মনে থেকে যাবে। তাহলে আমরা কি করলাম? প্রচলিত যে বর্তনী ব্যবস্থাটা ছিল, সেই বর্তনী ব্যবস্থাতে আমরা একবর্ণী আলোকরশ্মি ফেলাচ্ছিলাম এবং সেই একবর্ণী আলোকরশ্মির কম্পাঙ্কটাকে ভ্যারি করাচ্ছি, যেটা নিউ 1 রেখেছি কোনো একটা টাইমে, কোনো একটা সময়ে আমরা নিউ 2 রেখেছি, কোনো একটা সময়ে নিউ 3 রেখেছি। প্রত্যেকটা কম্পাঙ্কের আলোর ক্ষেত্রেই কিন্তু তীব্রতাটা ধ্রুবক, এবং প্রত্যেকটা কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম না, কারেন্ট এবং ভোল্টেজের একটা ডেটা টেবিল পেলাম বা একটা ছক পেলাম, যেই ছকটাকে আমরা কাজে লাগিয়ে গ্রাফগুলোকে ড্র করতে পারি। তাহলে এই প্রথম ছকের ক্ষেত্রে অর্থাৎ নিউ 1 কম্পাঙ্কের জন্য যে একবর্ণী আলোকরশ্মি পড়েছিল যার তীব্রতা আই ছিল, সেই ছকের জন্য একটা গ্রাফ পাবো। আবার নিউ 2 কম্পাঙ্কের জন্য যে একবর্ণী আলোকরশ্মি পড়েছিল তার জন্য একটা গ্রাফ পাবো, এবং নিউ 3 কম্পাঙ্কের জন্য যে একবর্ণী আলোকরশ্মি পড়েছিল তার জন্যও একটা গ্রাফ পাবো। এই তিনটে গ্রাফকে একটা গ্রাফ পেপারে প্লট করলে আমরা একটা নির্দিষ্ট ছবি পাবো। কিরকম ছবিটা পাবো? আমরা এই রকম একটা ছবি পাবো, যেই ছবিটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা আমরা পাবো। আমি আগে থেকেই এঁকে রেখেছি এখানে, যাতে করে তাড়াতাড়ি তোমাদের এই জিনিসটা বোঝাতে পারি। এই রকম একটা ছবি পাবো, যেখানে নিউ 1 সবথেকে বেশি কম্পাঙ্কের একবর্ণী আলোক রশ্মি, তারপরে নিউ 2 টা তার থেকে একটু কম অর্থাৎ নিউ 1 এর থেকে একটু কম, এবং নিউ 3 টা সবথেকে কম। তাই নিউ 1 সবথেকে বড়, নিউ 2 তারপর, নিউ 3 তারপর। আশা করি বুঝতে পারলে। এইরকম ভাবে যখন আমরা এই ডেটা টেবিল থেকে গ্রাফগুলোকে ওখানে প্লট করব, ওই রকম ধরনের একটা আমরা গ্রাফ পাবো, এবং যেখানে আবারও বলে রাখছি নিউ 1 সবথেকে তীব্র কম্পাঙ্ক, নিউ 2 মাঝারি কম্পাঙ্কের, নিউ 3 সবচেয়ে কম কম্পাঙ্কের একবর্ণী আলোক রশ্মি, যার ক্ষেত্রে প্রত্যেকটা কম্পাঙ্কের আলোর জন্যই তীব্রতা ধ্রুবক। আশা করি বুঝতে পারলে। এই নির্দিষ্ট কন্ডিশনের সাপেক্ষে এবং এই নির্দিষ্ট ঘটনাটা যখন আমরা এই বর্তনীতে ঘটাবো, তখনই আমরা কিন্তু এই ডেটা টেবিলগুলো পাবো, এবং সেই ডেটা টেবিলগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা গ্রাফটাকে ড্র করেছি, যেটা তোমাদের একটু আগে দেখালাম। এবার আমরা, যেহেতু আমরা গ্রাফটা পেয়ে গেছি, এবার ওই গ্রাফটা থেকে আমরা কি কি জানতে পারছি সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে এক্ষেত্রে আমাদের কি ছিল? এক্ষেত্রে আমাদের নিউ 1টা যেটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটা ছিল নিউ 1, সেইটা সবথেকে বেশি ফ্রিকোয়েন্সির বা বেশি কম্পাঙ্কের, নিউ 2টা তারপর অর্থাৎ মাঝারি কম্পাঙ্কের, এবং নিউ 3টা তারপর বা সবথেকে কম অর্থাৎ নিউ 1 এবং নিউ 2র থেকে কম ফ্রিকোয়েন্সির আলোক রশ্মিকে আমরা ফেলিয়ে ফেলিয়ে এখানে এক্সপেরিমেন্ট করছিলাম, এবং তার জন্য ডেটা টেবিল পেয়েছি। নিউ 1 সবচেয়ে বেশি, নিউ 2 তারপর, এবং নিউ 3 সবচেয়ে কম। ওকে, ওকে। এরপর আমরা এইরকম একটা গ্রাফ পেলাম। কোন কন্ডিশনের জন্য গ্রাফ পেলাম? যেই কন্ডিশনের জন্য আমরা ওখানে ডেটা টেবিলগুলো পেয়েছিলাম। অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো, অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স কার ক্ষেত্রে? না, বিভিন্ন কম্পাঙ্কের। দেখো কম্পাঙ্ক নিউ 1, নিউ 2, নিউ 3 বিভিন্ন কম্পাঙ্ক, বিভিন্ন আলাদা আলাদা কম্পাঙ্ক। নিউ 1 সবথেকে বড়, নিউ 2 মাঝারি, নিউ 3 তারপর। বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতা, তার জন্য ইন্টেন্সিটি বা ক্যাপিটাল আই ফিক্সড ছিল। নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, এই পুরো ঘটনাটা তো আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে এইরকম কন্ডিশন যখন থাকবে, তখন আমরা এই ধরনের গ্রাফটা পাবো, যেখানে তীব্রতা ধ্রুবক, কম্পাঙ্ক বা নিউ পরিবর্তনশীল। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা দেখি বা কম্পাঙ্কটাকে যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটাকে যদি আমরা দেখি, তাহলে এই রকম। তাহলে তাহলে
ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, উল্টো হয়ে যাবে। কারণ আমরা কি জানি, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। যার নিউ সব থেকে বেশি অর্থাৎ ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তার ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ইনভার্সলি প্রপোর্শনাল, নিউ যার সব থেকে বেশি তার ল্যামডা সব থেকে কম। তার জন্য দেখো নিউ ওয়ান সব থেকে বড় ছিল, তাই এখানে ল্যামডা ওয়ান সব থেকে কম। নিউ ওয়ান এখানে সব থেকে বড় ছিল, সব থেকে বড় ছিল, গ্রেটার দেন দ্যাট অফ নিউ টু নিউ থ্রি। নিউ ওয়ান সব থেকে বড় ছিল, তার জন্য এখানে কি হয়ে যাবে, ল্যামডা ওয়ান সব থেকে ছোট। ল্যামডা ওয়ানের থেকে ল্যামডা টু বড়, ল্যামডা টুর থেকে ল্যামডা থ্রি বড়। এইরকম ভাবে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ রিলেটেড। তাই এই জিনিসটা মনে রাখলে ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা যদি আমরা মনে রাখি যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা ল্যামডার কন্ডিশনটা এমনিতেই বের করে নিতে পারবো। এটা তেমন কোনো অসুবিধার নয়। তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ পাচ্ছিলাম, যেখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আলোক তড়িৎ প্রবাহ বা ফটো কারেন্টকে দেখিয়েছিলাম স্মল আই দিয়ে বা দেখিয়েছি, এবং এক্স অ্যাক্সিস বরাবর বিভবকে দেখিয়েছি। এবং নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য যেই গ্রাফটা পাচ্ছি, এইখান থেকে শুরু হচ্ছে, দিয়ে এইরকম ভাবে যাচ্ছে 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 যাচ্ছে, দিয়ে এইখানে গিয়ে কাট করছে। নিউ টুর জন্য পাচ্ছি যেটা, সেটা এইটা, এবং নিউ থ্রির জন্য যেটা পাচ্ছি সেটা এইটা। এবার এইখানে যে কাট করছে বা ভোল্টেজ অ্যাক্সিসের নেগেটিভ অ্যাক্সিস বরাবর, ভোল্টেজ যে অ্যাক্সিসটা রয়েছে, বিভবের যে অ্যাক্সিসটা রয়েছে, তার নেগেটিভ বরাবর যে কাটিং পয়েন্টগুলো পাচ্ছি, সেগুলো কি হবে, নেগেটিভ ভোল্টেজ সমন্বিত। এবং এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আলোক তড়িৎ প্রবাহ কি, জিরো। তার মানে এই প্রত্যেকটা পয়েন্টই এক একটা নিবৃত্তি বিভবকে ডিনোট করছে, এক একটা নিবৃত্তি বিভবকে নির্দেশ করছে। তাই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য যে নিবৃত্তি বিভব আমরা পেয়েছি, সেটাকে আমরা লিখেছি ভি নট। নিবৃত্তি বিভবকে আমরা ভি নট বা ভি জিরো দিয়ে, ভি সাফিক্স জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার ভি জিরো যদি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সি নিউ ওয়ানের জন্য পাচ্ছি বলে বুঝতে পারছি না। তার জন্য আমরা কি করছি, ভি জিরো তার পাশে ওয়ান, ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য অর্থাৎ নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির জন্য যে নিবৃত্তি বিভব, তাকে আমরা লিখেছি ভি নট ওয়ান, ভি নট ওয়ান, ভি নট ওয়ান বা ভি জিরো ওয়ান। ঠিক সিমিলারলি নিউ টু ফ্রিকোয়েন্সির জন্য যে আমরা নিবৃত্তি বিভব পাচ্ছি, তাকে আমরা লিখেছি ভি নট টু বা ভি জিরো টু। এবং নিউ থ্রির জন্য যে আমরা, নিউ থ্রি ফ্রিকোয়েন্সির জন্য যে আমরা নিবৃত্তি বিভব পাচ্ছি, সেটাকে আমরা লিখেছি ভি নট থ্রি। এইরকম ভাবে আমরা নিবৃত্তি বিভব পাচ্ছিলাম। এবার দেখো এই গ্রাফ থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে পারছি। আমরা দেখলাম যে এই ঘটনাটা ঘটালে বা এই সম্পূর্ণ কাজটা করলে আমরা কি পাবো না, এই ধরনের একটা গ্রাফ পাবো, এই ধরনের একটা গ্রাফ পাবো। কারণ এই নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে আমরা এখানে এক্সপেরিমেন্ট করছিলাম। এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এই ধরনের ছকগুলো পেয়েছি। এই ছকগুলোকে প্লট করার ফলে আমরা এই ধরনের গ্রাফ পেলাম। কেবলমাত্র এইটুকু করলেই তো কাজ হলো না, আমরা গ্রাফ তো পেলাম, কিন্তু ওই গ্রাফ থেকে আমরা কি কি বিষয় জানতে পারছি, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় বা সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তার জন্য আমরা এই গ্রাফ থেকে কি কি বিষয়গুলো পাচ্ছি বা কি কি বিষয়গুলো আমরা এই গ্রাফ থেকে পাবো, তা নিয়ে আমরা একটু ডিসকাশন করে নিচ্ছি। তার জন্য আমি এখানে লিখেছি গ্রাফ থেকে প্রাপ্ত বিষয়। দেখো আমি যেভাবে সাজিয়ে সাজিয়ে এক একটা কন্ডিশনের জন্য কিভাবে ঘটনাটা ঘটবে বা কিভাবে এক্সপেরিমেন্ট আমাদের করতে হবে সেটা বোঝাচ্ছি। তারপরে আমরা তার রিলেটেড গ্রাফটাকে দেখাচ্ছি, এবং তারপরে গ্রাফ থেকে আমরা কি কি জানতে পারছি সেটা দেখাচ্ছি। এইরকম সিকোয়েন্সিয়াল অর্ডারে আশা করি যেই সমস্ত বই রয়েছে, সেই সমস্ত বইয়ে এইরকম সিকোয়েন্সিয়াল অর্ডারে সাজানো নেই। তাই যেভাবে তোমাদের আমি বোঝাচ্ছি বা লিখে লিখে দেখাচ্ছি এখানে, ঠিক সেইভাবেই তোমরা এটাকে তৈরি করো। তাহলে দেখবে বুঝতে কোনো প্রবলেম থাকবে না বা এক্সামের সময় কোনো প্রবলেম হবে না। ওকে, ওকে। তাহলে এই নির্দিষ্ট গ্রাফ থেকে আমরা কি কি পাচ্ছি না, আপতিত আলোর কম্পাঙ্ক প্রপোর্শনাল টু নিবৃত্তি বিভবের মান। অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হবে, নিবৃত্তি বিভবের মান তত বেশি হবে। অর্থাৎ মডিউলাস ভ্যালু, অর্থাৎ মড ভ্যালু। আমরা নেগেটিভ সাইনটাকে আর দেখবো না। নিবৃত্তি বিভবের নেগেটিভ সাইন থাকে, নেগেটিভ সাইনটাকে আমরা মাথায় রাখছি না, কেবলমাত্র মানটাকে নিয়ে আমাদের চিন্তা বা আমরা ভাবছি। তাই আপতিত আলোর কম্পাঙ্ক যখন বাড়তে থাকবে, তখন নিবৃত্তি বিভবের মডিউলাস বা মানটা, কেবলমাত্র মানটা, সাইন বাদ দিয়ে কেবলমাত্র মানটাও তত বাড়তে থাকবে। এটা কিভাবে বুঝতে পারলাম, ধরো নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি ছিল, তার জন্য নিবৃত্তি বিভব আমরা এইখানে পাচ্ছিলাম, নিউ টুর জন্য এইখানে পাচ্ছিলাম, নিউ থ্রির জন্য এইখানে পাচ্ছিলাম। দেখো আমরা কেবলমাত্র মানটা দেখতে চাইছি, নেগেটিভ সাইন নিয়ে আমরা ভাবতে চাইছি না। এইখানে অরিজিন থেকে ভি0 0 1 এতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা তো সব থেকে বড়। তারপরের ডিস্টেন্স এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, অর্থাৎ অরিজিন থেকে ভি0 2 পর্যন্ত
আবার তারপরের যে ডিস্টেন্সটা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, অর্থাৎ এগুলোই তো আমাদের নিবৃত্তি বিভবের মডিউলাস বা মান। আমরা সাইনটা নিচ্ছি না কিন্তু। তাহলে দেখো নিউ1 ফ্রিকোয়েন্সির জন্য যে মানটা সেটা এইখান থেকে এই পয়েন্টারটার দিকে তাকাও, এইখান থেকে শুরু করে এতটা সব থেকে বেশি মান, সব থেকে বেশি মান। আমরা সাইনটা নিয়ে ভাবছি না কিন্তু, বারবার বলছি। তারপরে নিউ2 জন্য তার থেকে একটু কম মান পেলাম, নিউ3 জন্য তার থেকে একটু কম মান পেলাম, এইখান থেকে এতটা নিউ3 জন্য, এইখান থেকে এতটা নিউ3 জন্য, নিউ2 জন্য এইখান থেকে এতটা। এগুলো তোমরা জানো, গ্রাফ থেকে এগুলো তোমরা বুঝতে পারো। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যত বেশি আছে নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভবের মান বা মডিউলাসটা সব থেকে বেশি। নিবৃত্তি বিভবের মান কমছে কখন না, যখন ফ্রিকোয়েন্সির মানটা একটু কমে যাচ্ছে। নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের মান আরো কমে যাচ্ছে যখন ফ্রিকোয়েন্সির মানটা আরো কমে যাচ্ছে। অর্থাৎ নিবৃত্তি বিভবের মানটা তখনই বাড়ছে যখনই ফ্রিকোয়েন্সিটার মান সব থেকে বেশি হচ্ছে, তারপরে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে নিবৃত্তি বিভবের মানটা কমতে থাকছে। তার জন্য আমরা বলতে পারি যে আপতিত আলোর কম্পাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক হয় নিবৃত্তি বিভবের মানের সাথে। কেবলমাত্র মান বা মডিউলাস, আমরা সাইনটা নিচ্ছি না, আমি অনেকবারই বলেছি। এইখান থেকে আমরা বুঝতে পারলাম, আগের ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে নিবৃত্তি বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তখন আমরা দেখিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানটায় আমরা বলেছিলাম যে উপরোক্ত গ্রাফ থেকে, অর্থাৎ আগের যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা যেটা নিয়ে এখন ডিসকাশন করলাম সেটা নয়, এই যে গ্রাফটা, এইখান থেকে আমরা একটা কথা বলেছিলাম, আপতিত আলোর তীব্রতার উপর নিবৃত্তি বিভব আদৌ নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান একই থাকে, এটাও আমরা দেখেছিলাম। কিন্তু আগের ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে তীব্রতার উপর তো নির্ভর করে না, কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে। কিন্তু কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে সেটা কিন্তু আমরা এই গ্রাফ থেকে জানতে পারছিলাম না। কিন্তু আজকে যখন আমরা এই গ্রাফটা নিয়ে ডিসকাশন করলাম, এখান থেকে আমরা বুঝতে পারছি যে কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে নিবৃত্তি বিভবের মানটা। নিবৃত্তি বিভবের মানটা কম্পাঙ্কের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়তে থাকবে নিবৃত্তি বিভবের মানও তত বাড়তে থাকবে। আশা করি তোমরা এই গ্রাফ থেকে নিবৃত্তি বিভবের রিলেশনটা বুঝতে পারলে আপতিত আলোর কম্পাঙ্কের সাথে। এরপরে আরো একটা কথা লিখেছি, দেখো 2 নম্বর পয়েন্টে, আপতিত আলোর কম্পাঙ্ক প্রপোর্শনাল টু প্রবাহ মাত্রা যখন ভি ধ্রুবক হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি কি করছি দেখে নাও, এইখানটায় আমি একটা লাইন ড্র করছি, এই বরাবর একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে বলেছি, অর্থাৎ ভি যখন ধ্রুবক তাই আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ নিলাম। নেগেটিভ ভোল্টেজেই আমরা জিনিসটা চেক করার চেষ্টা করছি, বা ঋণাত্মক ভোল্টেজেই চেক করার চেষ্টা করছি। সেটা যাই হোক না কেন, ঋণাত্মক হোক কি ধনাত্মক ভোল্টেজ হোক, সেটা আমাদের জানার বিষয় নয়। শুধুমাত্র ভি যখন ধ্রুবক থাকবে, সে পজিটিভ ভোল্টেজ হোক কিংবা নেগেটিভ ভোল্টেজ হোক, যখন ভি ধ্রুবক থাকবে তখন আপতিত আলোর কম্পাঙ্কের সাথে আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা কিভাবে ডিপেন্ড করছে সেটাই আমরা দেখব এই ছবি থেকে। ধরে নাও আমরা এই বরাবর একটা ভি অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এই রকম ভাবে, যেটা আমি সবুজ কালি দিয়ে এক্ষুনি ড্র করলাম। এইখানে আমাদের যে পোটেনশিয়ালটা রয়েছে সেটা একটা নির্দিষ্ট মানের পোটেনশিয়াল, মেবি সেটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক। যদি আমরা এই বরাবর অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসে এই পারপেন্ডিকুলারটা ড্র করতাম তাহলে সেটা পজিটিভ ভোল্টেজ হতো। যেহেতু নেগেটিভ অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে বা বিভব অ্যাক্সিসে যেহেতু আমরা এই পারপেন্ডিকুলারটা ড্র করেছি, তাই এটা নেগেটিভ ভোল্টেজ হবে। তাই যাই হোক না কেন সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই, কেবলমাত্র কম্পাঙ্কের সাথে প্রবাহ মাত্রাটা কিভাবে ডিপেন্ড করছে তার দিকে আমরা নজর দেব। এই নির্দিষ্ট ভোল্টেজের জন্য যদি আমরা এখানে গ্রাফে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সাথে আমরা রিলেশনটা দেখানোর চেষ্টা করি, এইখানে কাটিং পয়েন্ট নিউ3 আর এই পারপেন্ডিকুলারের কাটিং পয়েন্ট এই জায়গায়, এইটাকে আমরা যদি এই অ্যাক্সিস বরাবর দেখাই বা এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এই পয়েন্ট থেকে, কাটিং পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই জায়গায় কাটবে। এটাকে নিউ3 এর জন্য যেহেতু আমরা এই কাটিং পয়েন্টটা পাচ্ছি, তাই এটাকে আমরা I3 বলে লিখছি, কারণ করসপন্ডিং নিউ3 এর এবং এই নির্দিষ্ট ভোল্টেজের করসপন্ডিং যে কারেন্ট বা সংযুক্ত যে কারেন্ট সেটা I3 দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক সিমিলারলি এই নিউ2 এর জন্য যে কাটিং পয়েন্টটা পেয়েছি সেটাকে আমরা এইখানে দেখাচ্ছি, যেটাকে আমরা I2 বা স্মল I2 বলে ডিনোট করছি, এবং এইখানে যে কাটিং পয়েন্টটা পেয়েছি সেটাকে আমরা স্মল I1 দিয়ে ডিনোট করছি। ওকে ওকে, এবার তোমরা দেখে বলো
এবার তোমরা দেখে বলো এই যে কাটিং পয়েন্টগুলো যেগুলো আমরা পাচ্ছিলাম, এই কাটিং পয়েন্টের সাপেক্ষেই তো I1 I2 I3 কে আমরা দেখিয়েছি। কাটিং পয়েন্টের সাপেক্ষেই তো I1 I2 I3 কে দেখিয়েছি। এই I1 I2 I3 এর মধ্যে সবথেকে বড় কে? সবথেকে বড়, ছবি থেকেই আমরা দেখতে পাচ্ছি সবথেকে বড় I1। তারপরে কে? তারপরে রয়েছে I2, বড় মানের দিক দিয়ে, বড় মানের দিক দিয়ে, এবং সবথেকে কম I3। এইটা পাচ্ছি। ওকে, কি কার জন্য পাচ্ছি? কোন কোন ফ্রিকোয়েন্সির সাপেক্ষে? নিউ1 ফ্রিকোয়েন্সির জন্য I1 পাচ্ছিলাম, নিউ2 ফ্রিকোয়েন্সির জন্য I2 পাচ্ছিলাম, এবং নিউ3 ফ্রিকোয়েন্সির জন্য I3 পাচ্ছিলাম। অর্থাৎ এই পুরো ঘটনাটা আমি এখানে লিখেছি। ফ্রিকোয়েন্সির ক্রমটা কিরকম ছিল সেটাও লিখেছি, এবং সেই ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যখন আমরা যে কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে আমরা ফটো কারেন্ট বা আলোকতড়িৎ প্রবাহটাকে একটু লক্ষ্য করব, তাহলে দেখব আমরা এই রকম ক্রম পাচ্ছি বা এই রকম অর্ডারটা পাচ্ছি কারেন্টের। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে, আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হচ্ছে কারেন্টের মান তত বেশি হচ্ছে। অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক বাড়ছে যখন, তখনই কারেন্টের মান আমরা সবথেকে বেশি পাচ্ছি। যখন তার থেকে কম হচ্ছে তার জন্য একটু কম কারেন্ট পাচ্ছি, যখন আরো কম হচ্ছে তার জন্য আরো কম কারেন্ট পাচ্ছি। তার জন্যই দেখো এখানে নিউ1 এর জন্য সবথেকে বেশি কারেন্ট পেয়েছি স্মল I1, নিউ2 কম ফ্রিকোয়েন্সি ছিল তার জন্য একটু কম কারেন্ট পেয়েছি I2, নিউ3 তার থেকেও কম ফ্রিকোয়েন্সি ছিল অর্থাৎ আগের দুটোর থেকে, তার জন্য সব থেকে কম কারেন্ট পাচ্ছি I3। তার জন্যই আমি এখানে লিখেছি কি? তার জন্যই আমি এখানে লিখেছি আপতিত আলোর কম্পাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট অফ প্রবাহ মাত্রা। অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক সমানুপাতিক হয় আলোকতড়িৎ প্রবাহ মাত্রার সাথে, কিন্তু একটা কন্ডিশন রয়েছে। কোন কন্ডিশন? যখন একটা নির্দিষ্ট ধ্রুবক ভোল্টেজের ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে আমরা পরিমাপ করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা এই গ্রাফ থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম। ১ নম্বর পয়েন্টে আপতিত আলোর কম্পাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল নিবৃত্তি বিভবের মান, এটা জানতে পারলাম। এবং ২ নম্বর পয়েন্টে জানতে পারলাম আপতিত আলোর কম্পাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল প্রবাহ মাত্রা, অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক বাড়তে থাকলে প্রবাহ মাত্রার মানও বাড়তে থাকবে, কিন্তু যখন আমরা একটা ধ্রুবক ভোল্টেজের ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখব। এবার সিমিলারলি আগের গ্রাফের ক্ষেত্রেও আপতিত আলোর কম্পাঙ্ক আমরা বাড়াতেই আছি, খুব 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 বেশি বাড়িয়েছি। এই নিউ1 ফ্রিকোয়েন্সি থেকে অনেক বাড়িয়েছি। তাহলে কি কারেন্ট এই I1 এর থেকেও অনেক বাড়বে? না, বাড়বে না। একটা নির্দিষ্ট সময় পর কারেন্টের মানটা ফিক্সড হয়ে যাবে বা স্যাচুরেট করে যাবে বা স্যাচুরেশন কারেন্ট, যার জন্য দেখো এইরকম একটা স্ট্রেট লাইন আমরা পাচ্ছি, অর্থাৎ ভি অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা অ্যাক্সিস পাচ্ছি এইরকম ভাবে সবাই গিয়ে, অর্থাৎ এইখান থেকে এইগুলো গিয়েও সেই লাইনে মিলেছে, এইখান থেকে এইটা গিয়েও সেই লাইনে মিলেছে, এইটা থেকে এইটা গিয়েও সেই লাইনে মিলেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যন্তই আলোকতড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, তারপরে যদি আমরা কম্পাঙ্ককে বাড়াইও সেক্ষেত্রে আলোকতড়িৎ প্রবাহ বাড়বে না, ফিক্সড হয়ে যাবে, স্যাচুরেট হয়ে যাবে বা স্যাচুরেটেড কারেন্ট আমরা তখন পেতে থাকবো। তার জন্য আপতিত আলোর কম্পাঙ্ক প্রবাহ মাত্রার সাথে প্রপোর্শনাল ঠিকই, যখন ধ্রুবক একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এই কন্ডিশনটা সবসময় চলতে থাকবে এমনটা নয়। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পরবর্তী সময়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার মান আর বাড়বে না, যদিও বা আমরা কম্পাঙ্ককে বাড়াই। আশা করি বুঝতে পারলে। এই গ্রাফ থেকে সমস্ত কিছুই আমি তোমাদের সাথে ডিসকাশন করেছি, আর তেমন কিছু এই গ্রাফ থেকে নেই। এবং এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই গ্রাফটাও বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, এই গ্রাফটাও বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আপকামিং বোর্ড এক্সাম বা পরবর্তী বোর্ড এক্সামগুলোর সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। WB, CHSE, CHSE বা CBSE, ICSE বোর্ড সবার ক্ষেত্রেই CHSE বোর্ডের অর্থাৎ ক্লাস 12 এর বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো গ্রাফ কিন্তু এইখান থেকে রেডি করে রেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, ওকে, তাহলে আমরা এই গ্রাফ থেকে কি কি বিষয়গুলো পাচ্ছি সেই জিনিসটা নিয়েও আমরা ডিসকাশন করেছি, এবং কম্পাঙ্কের সাথে কিভাবে কারেন্টটা ভ্যারি করছিল যখন ভোল্টেজটা ফিক্সড ছিল সেটা নিয়েও আমরা ডিসকাশন করেছি, যেখান থেকে আমরা দেখতে পেলাম I1 সব থেকে বেশি হবে, তারপরে I2, তারপরে I3।
যখন কিনা নিউ 1 সব থেকে বড়, তারপরে নিউ 2, তারপরে নিউ 3 এবং ভোল্টেজ যখন ফিক্সড ভোল্টেজের সাপেক্ষে আমরা এইগুলো দেখছিলাম। ওকে? ওকে। এর পরবর্তী সময়ে আমরা আরেকটা কথা লিখেছি বা এই স্লাইডে বা এই পেজে তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা, আবারও বলছি মান, কেবলমাত্র মডিউলাস ভ্যালু, সাইন নিয়ে আমরা কনসার্ন নয় বা সাইন নিয়ে আমরা ভাবতে চাইছি না। নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা অর্থাৎ নিবৃত্তি বিভবের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা আগেও আমরা দেখেছি নিবৃত্তি বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা নিয়ে আমরা ডিসকাশন কিন্তু করেছিলাম এর আগের ক্লাসে। আজকেও করছি যে নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা কোন কোন বিষয়ের উপর হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা জানবো, এবং যার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট দুটো পয়েন্ট আমরা লিখেছি, এবং এটাও 2 মার্কসের শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে বোর্ড এক্সামের ক্ষেত্রে। এইবারের বোর্ড এক্সাম অর্থাৎ 2024-এর বোর্ড এক্সাম হতে পারে বা পরবর্তী বোর্ড এক্সামের ক্ষেত্রেও হতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট ফর WBCIGC বোর্ড এক্সাম। নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, নিবৃত্তি বিভব কার উপর নির্ভর করছে? নিবৃত্তি বিভবের মানটা ফটো ক্যাথোড বা টি প্লেট বা টার্গেট প্লেট, অর্থাৎ যেই প্লেটে ওই একবর্ণী আলোকরশ্মিগুলো এসে পড়ছিল সেই প্লেটের ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটা ধাতব পৃষ্ঠের প্রকৃতি অন্য আরেকটা ধাতব পৃষ্ঠের প্রকৃতির থেকে আলাদা, এবং নিবৃত্তি বিভব ওই ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। কেন নির্ভর করে তা কিন্তু আমরা আগেও ডিসকাশন করে এসেছি, আগের ক্লাসেও ডিসকাশন করে এসেছি নিবৃত্তি বিভবের মানটা কেন ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। কারণ পরোক্ষভাবে এই ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে কথাটার মধ্য দিয়েই আমরা কিন্তু ওয়ার্ক ফাংশনের কনসেপ্টটাকেও কিন্তু এখানে বোঝাতে বা বোঝানোর চেষ্টা করছি। ওকে? তাই আমরা কি বলছি, নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতার প্রথম পয়েন্টে বলছি ফটো ক্যাথোডের বা টি প্লেট বা টার্গেট প্লেটের ধাতব পৃষ্ঠের প্রকৃতির ওপর নির্ভর করে নিবৃত্তি বিভবের মান, কেবলমাত্র মডিউলাস ভ্যালু। এরপরে 2 নম্বর পয়েন্ট, আপতিত আলোর কম্পাঙ্কের ওপর নির্ভর করে নিবৃত্তি বিভবের মান। একটু আগেই যেটা নিয়ে ডিসকাশন করেছি, আপতিত আলোর কম্পাঙ্কের ওপর নির্ভর করা মানে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করা। আমরা জেনেছি যদি আপতিত আলোর কম্পাঙ্ক বাড়ে তাহলে নিবৃত্তি বিভবের মান বাড়বে। অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, কারণ কম্পাঙ্ক যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্যকে কমতে হবে। আবার মন দিয়ে শোনো, আপতিত আলোর কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে নিবৃত্তি বিভবের মান বাড়বে। তার মানে আপতিত আলোর কম্পাঙ্ক বাড়ার সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে। অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কমবে নিবৃত্তি বিভবের মান তত বাড়বে। আমি উল্টোভাবে বলছি, কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভবের মান বাড়বে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কমলে নিবৃত্তি বিভবের মান বাড়বে। আশা করি বুঝতে পারলে। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতার জন্য। প্রায় 35 to 40 মিনিটস হয়ে গেছে। আজকের সেশনে আমরা এতদূর পর্যন্তই ডিসকাশন করব। তোমরা দেখতে পাচ্ছ এর পরবর্তী সেশনে আমরা কি নিয়ে ডিসকাশন করব, ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের সম্পর্ক। এই এতদূর পর্যন্ত অর্থাৎ এই যে নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা, এতদূর পর্যন্ত একটু জিনিসগুলো একটু ধীরে ধীরে ডিসকাশন করার প্রয়োজনীয়তা ছিল, কারণ অনেকগুলো গ্রাফ রয়েছে, সেই গ্রাফগুলো কিভাবে এসেছে, সেই প্রত্যেকটা গ্রাফ বা লেখচিত্র কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বা সেই গ্রাফ থেকে কি কি জিনিস পাই সেইগুলো ডিসকাশন করতে আমাদের প্রায় অনেকগুলো লেকচার লেগেছে, 4-5টা লেকচার লেগেছে। এর পরবর্তী বিষয়গুলো অতটা ডিটেল বা অতটা ধীরে ধীরে আমাদের এগোতে হবে না, আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন বা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো বেরোয় সেই ইলেকট্রনের গতিশক্তি নিবৃত্তি বিভবের সাথে বা স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভবের উপর কিভাবে নির্ভর করে তার রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করব বা আমরা প্রমাণ করব, এবং সেইখান থেকে সেই ইকুয়েশন থেকে আমরা কি কি জিনিস পাই বা কার সাথে কিভাবে জিনিসগুলো নির্ভর করে বা ডিপেন্ড করে সেটাও জানবো, এবং সেখান থেকে আমরা প্রবলেমও ডিসকাশন করব। এইভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। কোনো চিন্তা করার প্রয়োজনীয়তা নেই, খুব সুন্দরভাবেই আমি তোমাদের জিনিসগুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং এর পরবর্তী সময় আমরা একটু গতিতে যাব। তার কারণটা হচ্ছে এর পরবর্তী সময় আর এরকম দীর্ঘ আলোচনা করার মতন গ্রাফ নেই। এর পরবর্তী সময় আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রয়েছে, বিভিন্ন প্রবলেম রয়েছে, এবং গ্রাফ আমরা সেই ইকুয়েশন থেকেও গ্রাফ পাবো, কিন্তু সেই ইকুয়েশন থেকে যে গ্রাফগুলো পাবো তার লেখচিত্র আমরা ডাইরেক্টলি আঁকতে পারবো, কারণ ম্যাথমেটিক্সের ইউজে আমরা সেই গ্রাফগুলো আঁকতে পারবো, কিন্তু এত ডিটেলে আলোচনা করার দরকার হবে না।
তাই আমরা খুব সুন্দরভাবেই এরপরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর বেশি ক্লাস লাগবে না এই গ্রাফ ডিসকাশন করার জন্য বা অন্য কোনো কিছু ডিসকাশন করার জন্য। খুব সুন্দরভাবে এগোবে। এর পরবর্তী ক্লাসে যেমনটা বললাম এইটা নিয়ে ডিসকাশন করব এবং এইটে এইটা নিয়ে যে ডিসকাশন করব এইখান থেকে যে ইকুয়েশনটা আমরা পাবো সেই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কিছু এক্সাম্পল প্রবলেম বা কিছু এক্সামে এসেছে এরকম প্রবলেম নিয়েও আমরা ডিসকাশন করব। ওকে? ওকে। তো আজকের সেশনে আমরা এতদূর পর্যন্তই দেখছি। নেক্সট সেশনে পরবর্তী অংশ নিয়ে ডিসকাশন করা হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই। হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো এবং এই লেকচার সিরিজ যার মধ্যে আমরা পুরো কোয়ান্টাম তত্ত্বকে ডিসকাশন করব, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো। So that's it for today. Bye bye everyone. Take care and happy learning with ABA.